শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমরা কথা বলছিলাম দি ল অফ কন্ট্রাক্ট বা চুক্তি আইন নিয়ে। আমরা গত ক্লাসে চুক্তি আইনের যে অংশটি পড়ছিলাম সেটি ছিল পারফরমেন্স অফ কন্ট্রাক্ট বা চুক্তির বাস্তবায়ন। অর্থাৎ চুক্তিতে দুই পক্ষ যে প্রতিশ্রুতি দিচ্ছে, এক পক্ষ বলছে সেটি করে দেবে, অন্য পক্ষ বলছে সে তার বিনিময় দেবে, হয়তো কনসিডারেশন দেবে। তাদের এই যে প্রমিসগুলো সেগুলোর পারফর্ম করা বা বাস্তবায়ন করা। আমরা সর্বশেষ ছিলাম সেকশন 38-এ, যেখানে বলা হচ্ছে when a promisor has made an offer of performance to do the promisee and the offer has not been accepted, the promisor is not responsible for non-performance, nor does he thereby lose his rights under the contract. আমার পারফর্ম করার কথা, আমি প্রমিস করেছি এই কাজটি করে দেব, এবং যাকে প্রমিস করলাম তিনি হচ্ছেন প্রমিসি। কিন্তু অন্য পক্ষ সে বলছে না আমার করতে হবে না, করতে রাজি হচ্ছেন না। তাহলে কিন্তু আমি যে পারফর্ম করলাম না, করা হলো না আমার, সেজন্য কিন্তু আমার কোনো দায় থাকবে না, এবং তার ফলে কিন্তু আমি তারপরও তার কাছ থেকে আমার যে অধিকার প্রাপ্য প্রমিসির কাছ থেকে সেটি কিন্তু পাবো। ফর এক্সাম্পল, এবং এখানে শর্ত দেওয়া হচ্ছে এভরি সাচ অফার মাস্ট ফুলফিল দ্য ফলোয়িং কন্ডিশনস। শর্ত কী কী? 1, ইট মাস্ট বি আনকন্ডিশনাল, শর্তহীন হতে হবে। 2, it must be made at a proper time and place and under such circumstances that the person to whom it is made may have a reasonable opportunity of ascertaining that the person by whom it is made is able and willing there, and then to do the whole of what he is bound by his promise to do. অর্থাৎ আমি যখন বলছি এই প্রমিসটি করছি, আমি অফারটি করছি পারফরমেন্সের, এটি অন্য পক্ষের কাছে স্পষ্ট থাকতে হবে যে আমি সেটি করতে সক্ষম এবং পরিপূর্ণভাবে আমি কাজটি করবো, সে যেন নিশ্চিত হতে পারে। 3, if the offer is an offer to deliver anything to the promisee, অফার যদি হয় এমন যে আমি প্রমিস করেছি আমি তাকে এই পণ্যটি ডেলিভার করব, the promisee must have a reasonable opportunity of seeing that the thing is offered is the thing which the promisor is bound by his promisee to deliver. প্রমিসি যাকে আমি পণ্যটি পৌঁছে দেব, আমি যখন বলছি যে আমি এটি পারফর্ম করব, তার এটি দেখার অধিকার আছে যে বাস্তবে পণ্যটি আমার কাছে আছে এবং যে পণ্যটি আমি ডেলিভার করব বলেছিলাম, প্রমিস করেছি, সেটিই আছে। An offer to one of the several joint promises has the same legal consequences as an offer to all of them. যখন জয়েন্ট প্রমিস থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই তাই প্রযোজ্য হবে। উদাহরণ, A contracts to deliver to B at his warehouse on 1st March 1873 100 bales of cotton of a particular quality. আমি B এর সঙ্গে চুক্তি করলাম যে তার গুদামে আমি 1 মার্চ 1873 100 বেল কটন, সুতার 100টা গাঁটটি পৌঁছে দেব, এবং সেটা হচ্ছে অমুক মানের, সার্টেন কোয়ালিটির। ইন অর্ডার টু মেক অ্যান অফার অফ এ পারফরমেন্স উইথ দি ইফেক্ট সেট ইন দিস সেকশন, এখানে শর্তগুলো পূরণ করতে হলে কী করতে হবে? আমি মাস্ট ব্রিং দ্য কটন টু বিজ ওয়ার হাউস, আমার বিয়ের গুদামে সেই পণ্যগুলো নিয়ে দেখাতে হবে অন দি অ্যাপয়েন্টেড ডে, যেদিনে দেওয়ার কথা 1 মার্চ, আন্ডার সাচ সার্কামস্টান্সেস দ্যাট বি মে হ্যাভ এ রিজনেবল অপরচুনিটি অফ স্যাটিসফাইং হিমসেলফ, যেন বি এটা নিশ্চিতভাবে বুঝতে পারে, অন্তত যতখানি যৌক্তিকভাবে তার বোঝার কথা, সেজন্য এটা নিশ্চিত হতে পারে দ্যাট দ্য থিং অফার্ড ইজ কটন অফ দি কোয়ালিটি কন্ট্রাক্টেড ফর, যে শুধু আমার দেওয়ার কথা ছিল সেটি এটি, অ্যান্ড দ্যাট দেয়ার আর 100 বেলস, এবং 100 বেলই আছে। যদি এরকম হয়, শর্তগুলো পূরণ হয়, তাহলেই বলা যাবে যে আমার দিক থেকে অফার অফ পারফরমেন্স হয়ে গেছে, এবং বি তখন সেটি নিতে না চাইলে আমার দায়িত্ব শেষ, আমার কিন্তু সেটি পৌঁছতে বা পূরণ করতে হবে না। আচ্ছা, 39 কী বলা হচ্ছে? When a party to contract has refused to perform or disabled himself from performing his promise in its entirety, তাহলে আমার একটি প্রমিস পালন করার কথা, আমি বললাম পালন করব না, আমি টাকা দেবো না বা আমি পণ্য দেবো না, এবং পুরোপুরি, the promisee may put an end to the contract, অন্য পক্ষ তখন ইচ্ছা করলে কন্ট্রাক্টটি বাতিল করে দিতে পারে, unless he has signified by words or conduct his acquiescence in its continuance. কিন্তু এমন হতে পারে সে তারপরে কন্ট্রাক্টটি চালু রাখতে পারে, এটি তার ইচ্ছা। কিন্তু যদি না হয়, তার সেই সময় ক্ষমতা আছে, যখন আমি বলছি আমি কাজটি করবো না আমার দিক থেকে, সে বলতে পারে যে না, তার কন্ট্রাক্টটি বাতিল। উদাহরণ, এ আ সিঙ্গার ইন্টারেস্টেড কন্ট্রাক্ট উইথ বি, আমি বি এর সঙ্গে চুক্তি করলাম যে বি একজন থিয়েটারের ম্যানেজার, যে তার থিয়েটারে প্রতি সপ্তাহে আগামী 2 মাস সপ্তাহে 2 রাত করে আমি গান গাবো, অ্যান্ড বি এঙ্গেজেস টু পে হার 100 টাকা ফর ইচ নাইট পারফরমেন্স, প্রতি রাতে 100 টাকা করে পাবো। 6ষ্ঠ রাতে আমি ইচ্ছা করে গেলাম না,
বি তখন কিন্তু এই ক্ষমতা আছে ওখানে চুক্তিটি বাতিল করে দিতে পারে, বলতে পারছে না যেহেতু আসেননি, আপনার প্রস্তাবটি পালন করেননি, আপনার প্রমিস, তাহলে কিন্তু সে তখনই চুক্তিটি বাতিল করে দিতে পারে। তবে আবার দেখা যাক বিতে বলা হচ্ছে একই কথা যে আমার সপ্তাহে 2 রাত করে গান গাবার কথা, অ্যান্ড বি এঙ্গেজ টু পে হার এট দি রেট অফ 100 টাকা ষষ্ঠ রাতে অ্যাট দি 6th নাইট। এ উইলফুলি অ্যাবসেন্টস হারসেলফ উইথ দি অ্যাসেন্ট অফ বি, এ সিংস অন দি 7th নাইট। হয়তো আমি ষষ্ঠ রাতে গেলাম না, কিন্তু তার সাথে কথা হলো এবং সে বললো যে চাইলে আমি তারপরের রাত থেকে আবার শুরু করতে পারি। তাহলে কিন্তু এই যে বলা হচ্ছে আনলেস হি হ্যাজ সিগনিফাইড বাই ওয়ার্ডস অর কন্ডাক্ট ইজ অ্যাকুইয়েসেন্স ইন ইটস কন্টিনিউয়াস, সেটা কথা দ্বারা বা কাজের দ্বারা বুঝিয়ে দিল যে সে রাজি আছে আমার আবার কাজটি চালু রাখতে। তাহলে বি যখন এই অ্যালাউ করলো একে তারপরের রাত থেকে আবার গান চালাতে, তাহলে কিন্তু তারপর তখন আর সে আবার কন্ট্রাক্টটি বাতিল করতে পারবে না, যেহেতু সেটি স্বীকার করেই নিয়েছে। তবে এই যে মাঝখানে একটা গান গাইলো না, এখানে বিয়ের যে লস হলো সেজন্য কিন্তু সে কম্পেনসেশন পাবে। ইজ এন্টাইটেলড টু কম্পেনসেশন ফর দ্য ড্যামেজ সাস্টেইনড বাই হিম থ্রু হিজ ফেইলিউর টু সিং অন দ্য 6th নাইট। আমি মাঝখানে গান গাইলে সেজন্য সে কিন্তু কম্পেনসেশন অবশ্যই পাবে। তবে ইচ্ছা করলে সেই ষষ্ঠটা যদি চাইলে যে বাতিল করতে পারতো, সেটি বাতিল করতে পারবে না, কারণ সেটি একবার স্বীকার করে নিয়েছে এবং আমাকে কন্টিনিউ করতে ইঙ্গিত দিয়েছে। এটি হতে পারে মুখের কথার মাধ্যমে হতে পারে বা কন্ডাক্টের মাধ্যমে হতে পারে, আচরণের মাধ্যমে। মানে এমনও হতে পারে তার সাথে আমার ডাইরেক্ট কোনো কথা হয়নি, শব্দের মধ্যে দেখা গেল আমি মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছি, সে আমাকে দেখেছে আমি গান গাচ্ছি, সে কিছু বললো না, তার মানে সে সম্মত বা সে সম্মতি দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্টটি আবার কন্টিনিউ করবে এবং ড্যামেজেস তা পাওনা থাকবে। আচ্ছা, সেকশন 40, পার্সন বাই হুম প্রমিস ইজ টু বি পারফর্মড। কাকে পালন করতে হবে? আমি চুক্তি করেছি তার সাথে যে আমি প্রমিস করেছি আমি গান গাবো, অন্য কাউকে ডেকে আনলে যে সে আমার পক্ষ থেকে গান গেয়ে দেবে, তাহলে কিন্তু হচ্ছে না। ইফ ইট অ্যাপিয়ার্স অন দ্য নেচার অফ দ্য কেস দ্যাট ইট ওয়াজ দ্য ইন্টেনশন অফ দি পার্টিস টু এনি কন্ট্রাক্ট, এমন যদি বোঝা যায় যে যখন চুক্তি হচ্ছে চুক্তি অন্য পক্ষের উদ্দেশ্য, দ্যাট এনি প্রমিস কন্টেন্ট ইন ইট শুড বি পারফর্মড বাই দ্য প্রমিসার হিমসেলফ, যে আমারই গান করার কথা। আমি এটি ছবি আঁকানোর জন্য পিকাসোর সঙ্গে চুক্তি করেছি, তিনি আমার ছবি এঁকে দেবেন। আমি কিন্তু চাচ্ছি না যে অন্য কেউ ছবি এঁকে দিক। সো পিকাসো যদি এখন তার ছাত্রকে বলেন যে তুমি ছবি এঁকে দাও, তাহলে কিন্তু চুক্তিটি পালন হবে না, কারণ আমার ইচ্ছে তো পিকাসো ছবি পাওয়া, আমার ইচ্ছা অমুকের গান শোনা। এরকম বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। সাচ প্রমিস মাস্ট বি পারফর্ম বাই দি প্রমিসার, সেক্ষেত্রে কিন্তু তাহলে তাকেই সেই কাজটি করতে হবে, যিনি প্রমিস করছেন তাকেই করতে হবে, হিমসেলফ। ইন আদার কেসেস দ্য প্রমিসর অর হিজ রিপ্রেজেন্টেটিভস মে এমপ্লয় এ কম্পিটেন্ট পারসন টু পারফর্ম ইট। তবে অন্য ক্ষেত্রে যে প্রমিসর যে প্রমিস করেছে বা তার যে প্রতিনিধি, তারা কিন্তু যোগ্য কোনো ব্যক্তিকে দিয়ে কাজটি করাতে পারে। হয়তো আমার তার টাকা পৌঁছানোর কথা আমি নিজে না গিয়ে অন্য কোনো মাধ্যমে কিন্তু পৌঁছাতে পারি, সেখানে কিন্তু অসুবিধা হচ্ছে না। কিন্তু যেখানে তাদের উদ্দেশ্যই হচ্ছে আমার থেকে জিনিসটি পাওয়া, আমার থেকে করা, সেখানে কিন্তু আমাকেই করতে হবে। ফর এক্সাম্পল, এ প্রমিসেস টু পে বি এ সাম অফ মানি। এ মে পারফর্ম দ্য প্রমিস আইদার বাই পার্সোনালি পেইং দ্য মানি টু বি or by causing it to be paid to be by another. আমার বিকে টাকা দেওয়ার কথা আমি নিজে দিতে পারি, অন্য কারোর মাধ্যমে দিতে পারি। অ্যান্ড ইফ আই ডাইজ বিফোর দি টাইম অ্যাপয়েন্টেড, সময়ের আগে যদি আমি মারা যাই, আমার যে রিপ্রেজেন্টেটিভরা তারাও টাকাটি দিয়ে দিতে পারে, অর এমপ্লয় সাম প্রপার পারসন টু ডু সো, অথবা আর অন্য কাউকে দায়িত্ব দিতে পারে যে যোগ্য ব্যক্তি, সে আমাকে টাকাটি পৌঁছে দেবে। তাহলে কিন্তু পারফরমেন্সটি বা প্রমিসটি পারফর্ম হয়ে যাবে, বাস্তবায়ন হয়ে যাবে, নট নেসেসারি যে আমাকেই করতে হবে। আর বি, এ প্রমিসেস টু পেইন্ট এ পিকচার ফর বি। এ বলো যে ছবি এঁকে দেবে, এ মাস্ট পারফর্ম দিস প্রমিস পার্সোনালি, তাকেই ছবি আঁকতে হবে। সেটা ছাত্রকে দিয়ে ছবি আঁকিয়ে দিতে পারবে না, বা অন্য কাউকে দিয়ে আঁকিয়ে। টাইম অ্যান্ড প্লেস ফর পারফরমেন্সের সময় এবং স্থান। সেকশন 46 বলা হচ্ছে, ওয়ার বাই দি কন্ট্রাক্ট এ প্রমিসর ইজ টু পারফর্ম হিজ প্রমিস উইদাউট অ্যাপ্লিকেশন বাই দি প্রমিসি অ্যান্ড নো টাইম ফর প্রমিস স্পেসিফাইড। যেখানে কোনো সময় নির্দিষ্ট করা হয়নি কোন সময় পালন করতে হবে এক্স্যাক্টলি। দ্য এঙ্গেজমেন্ট মাস্ট বি পারফর্ম উইদিন এ রিজনেবল টাইম, যুক্তিযুক্ত সময়ের মধ্যে। সে আমাকে কিন্তু বলেনি যে কতদিনের মধ্যে সুতা সাপ্লাই দিতে হবে, কিন্তু আমি কিন্তু ইচ্ছা করলে সেটি বছর পার করতে পারি না, বা কয়েক মাস পার করতে পারি না। এক্সপ্লেনেশন, দ্য কোয়েশ্চেন হোয়াট ইজ এ রিজনেবল টাইম ইজ ইন ইচ কেস পার্টিকুলার কেস এ কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। যে প্রতি ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের পণ্যের ক্ষেত্রে কিন্তু রিজনেবল টাইম এক এক রকম হবে, যে ওই ধরনের ব্যবসায় এই পণ্যটি নিয়মিতই লাগে, সেটা কিন্তু আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটি সাপ্লাই দিতে হবে। আবার কোনো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে, সেটি বিদেশ থেকে আমদানি করে এনে এরকম ইত্যাদি দেখছে,
অর্থাৎ রিজনেবলটি বুঝতে হবে এবং সেটি কেস বাই কেস ভ্যারি করবে। আর 47 বলা হচ্ছে when promises to be performed on a certain day, যদি এমন হয় যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কোন দিনের মধ্যে দিতে হবে বা কোন সময়, and the promisor has undertaken to perform it without application to the promisee, the promisor may perform it at any time during the usual hours of business on such day. সেই দিনের ধরা যাক 1 মার্চ দেওয়ার কথা, 1 মার্চের যে সময়টা ইউজুয়াল আওয়ার্স অফ বিজনেস, যে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এই অফিস বা এই গুদাম সাধারণত, তো সেই সময়ের মধ্যে বসতে হবে। অ্যান্ড অ্যাট দি প্লেস অ্যাট হুইচ দ্য প্রমিস অট টু বি পারফর্মড, এবং যেখানে পৌঁছানোর কথা, উদয়ে পৌঁছানোর কথা, আমি সেটা রাস্তায় রেখে দিয়ে বলতে পারি না যে এটি আপনি নিয়ে যান। ইলাস্ট্রেশন, এ প্রমিসেস টু ডেলিভার গুডস অ্যাট বিজ ওয়্যার হাউস অন দি 1st জানুয়ারি। এ বলল বিয়ের গুদামে সে 1 জানুয়ারি পণ্য পৌঁছে দেবে। অন দ্যাট ডে এ ব্রিংস দ্য গুডস টু বিজ ওয়্যার হাউস, পণ্য নিয়ে আসলো, বাট আফটার দ্য ইউজুয়াল আওয়ার্স ফর ক্লোজিং ইট, কিন্তু যে সময়টি বন্ধ হয়ে যায় তারপরে রাতে নিয়ে আসলো, বেশ রাতে। অ্যান্ড দে আর নট রিসিভড, এবং তখন তারপর না আমি নিতে পারবো না, আমাদের এখন বন্ধ হয়ে গেছে কাজ। এ হ্যাজ নট পারফর্ম হিজ প্রমিস, তাহলে ধরে নেওয়া হবে এর প্রমিসটি পালন করা হয়নি, পারফর্ম করা হয়নি। পারফরমেন্স ইন ম্যানার অর অ্যাট টাইম প্রেসক্রাইবড অর স্যাংশন বাই প্রমিসি, আর পারফরমেন্সের ধরন কী হবে, কোন ম্যানারে করতে হবে পারফরমেন্সটি, কোনভাবে। দ্য পারফরমেন্স অফ এনি প্রমিস মে বি মেড ইন এনি ম্যানার অর অ্যাট এনি টাইম উইচ দ্য প্রমিসি প্রেসক্রাইবস অর স্যাংশনস। প্রমিসি, আমি যাকে প্রমিস করছি সে যেভাবেই পালন করতে বলবে আমাকে, সেভাবেই সেই সময় পালন করতে হবে। যদি বলে অমুকভাবে পাঠাতে, ধরা যাক সে বলে টাকাটি ব্যাংকের মাধ্যমে পাঠাতে, ব্যাংকের মাধ্যমে টাকার ডাকযোগে পাঠাতে, ডাকযোগে। ফর এক্সাম্পল, বি ওজ এ 2000 টাকা, এ মানে আমি বিয়ের কাছে 2000 টাকা পাই। এ ডিজায়ার্স বি টু পে দ্য অ্যামাউন্ট টু বিজ অ্যাকাউন্ট টু এজ অ্যাকাউন্ট উইথ সি এ ব্যাংকার। আমি বিয়ের কাছে টাকা পাই 2000, আমি বিকে বললাম যে আমার সি এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তো আমার সি এর সঙ্গে যে অ্যাকাউন্ট সেখানে দিয়ে দাও। বি হু অলসো ব্যাঙ্কস উইথ সি, বি এরও সি এর সাথে অ্যাকাউন্ট আছে, অর্ডার্স দি অ্যামাউন্ট টু বি ট্রান্সফার ফ্রম হিজ অ্যাকাউন্ট টু এজ ক্রেডিট অ্যান্ড দিস ইজ ডান বাই সি। এ তখন বি তখন কী করলো, মানে আমারও সি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, বি এরও আছে, আমি বিকে বললাম যে এই মাধ্যমে দাও। দ্য ম্যানারটা কি, ম্যানারটা হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। বি তখন কী করলো, বি তখন সিকে বললো, ব্যাঙ্ককে বললো যে ওকে আমার অ্যাকাউন্ট থেকে, তার মানে বিয়ের অ্যাকাউন্ট থেকে এর অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়ে দিতে। সেটা করলো। আফটারওয়ার্ডস অ্যান্ড বিফোর এ নোজ অফ দি ট্রান্সফার, কিন্তু আমি জানার আগেই যে টাকাটি চলে এসেছে বা দেওয়া হয়েছে, সি ফেলস, ব্যাঙ্কটি ফেল করলো, ব্যাঙ্কটি টাকাটি করতে পারলো না অর্থনৈতিক কারণে। দেয়ার হ্যাজ বিন আ গুড পেমেন্ট বাই বি, ধরে নেওয়া হবে বিয়ের পক্ষ থেকে চুক্তিটি পারফর্ম করা হয়ে গেছে। কারণ বিয়ের কাছে আমার দায়িত্ব কী ছিল, প্রমিস কী ছিল, যে এইভাবে পালন করতে হবে, বা বিয়ের প্রমিস ছিল যে সে আমাকে টাকাটি দেবে, আমি প্রমিসি, আমার কথা ছিল এই ম্যানারে, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে টাকাটি পৌঁছতে হবে, সে পৌঁছে দিয়েছে, সেখানে তার দায়িত্ব শেষ, পারফর্ম করা হয়ে গেছে। তারপর সেটি যখন পৌঁছছে কি না বা কী সমস্যা হলো, সেটা কিন্তু আর তার দায়িত্ব নেই। বি, এ অ্যান্ড বি আর মিউচুয়ালি ইনডেটেড, এ অ্যান্ড বি সেটেল অ্যান অ্যাকাউন্ট বাই সেটিং অফ ওয়ান আইটেম এগেনস্ট অ্যানাদার অ্যান্ড বি পেজ দ্য ব্যালেন্স ফাউন্ড টু বি ডিউ ফ্রম হিম আপন সাচ সেটেলমেন্ট। এ আর বি, আমি আর বি দুজনে অ্যাকাউন্টের কাছে টাকা পাই, বিভিন্ন কেনাবেচা করেছি, লেনদেন করেছি, কিন্তু হিসাবটা করা হয়নি। যেটা করলাম, আমরা তখন একটা অ্যাকাউন্ট খুললাম যেখানে আমরা দুজনেই একটার পর একটা পণ্য সমানভাবে হিসাব করতে লাগলাম। আচ্ছা, এটার মূল্য এত, ওটার মূল্য এত। আলটিমেটলি দেখা গেল যে বি, মানে আমি বিয়ের কাছে কিছু টাকা পাই, আলটিমেটলি বিয়েরই কিছু দায় বাকি থাকছে, সব দুটো পক্ষে কাটাকাটি হওয়ার পর। এই যে ব্যালেন্স থাকার পরে এই যে সেই বাকি থাকছে, সেটি বি আমাকে দিয়ে দিল। তাহলে ধরে নেওয়া হবে দিস অ্যামাউন্টস টু পেমেন্ট বাই এ অ্যান্ড বি রেসপেক্টিভলি অফ দ্য সামস হুইচ দে ওড টু ইচ আদার। আমি কিন্তু প্রতিটি পণ্যের জন্য বাবা আলাদা করে টাকা দিইনি, বিয়ে কিন্তু প্রতিটির জন্য আলাদা করে টাকা দেয়নি। যদি একসাথে ব্যালেন্স করার পর যখন একবার সে টাকা দিয়ে দিল যতখানি বাকি আছে, ধরে নেওয়া হবে যে প্রতিটি পণ্যের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে পারফরমেন্স করা হয়ে গেছে। সি, এ ওজ বি 2000 টাকা, বি এর কাছে 2000 টাকা পায়, এ বি এর কাছে 2000 টাকা ঋণী আমি। বি অ্যাকসেপ্ট সাম অফ এস গুডস ইন রিডাকশন অফ দি ডেট, আমি তখন তাকে বললাম যে তার বদলে আমার কিছু পণ্যও নাও, এত টাকা, তো এত টাকার মধ্যে আমি আমাদের এটা এই পরিমাণ টাকার জন্য কিছু পরিমাণ তোমাকে পণ্য দেবো, অমুক মাল পণ্য দেবো। দ্য ডেলিভারি অফ দি গুডস অপারেটস অ্যাজ এ পার্ট পেমেন্ট, সেটা ধরে নেওয়া হবে পার্ট পেমেন্ট, অংশ তো পেমেন্ট হিসেবে ধরে নেওয়া হবে, বাকিটা আমি টাকায় পরিশোধ করলেও হচ্ছে। ডি, এ ডিজায়ার্স বি হু ওজ হিম টাকা 100 টু সেন্ড হিম এ নোট ফর টাকা 100 বাই পোস্ট।
আমি বির কাছে 100 টাকা পাই, আমি বিকে বললাম যে সে যেন আমাকে ডাকযোগে 100 টাকা পাঠিয়ে দেয়, অর্থাৎ আমি তাকে ম্যানারটি জানিয়ে দিলাম। দ্য ডেট ইজ ডিসচার্জড অ্যাজ সুন অ্যাজ বি পুটস ইনটু দি পোস্ট এ লেটার কন্টেনিং দ্য নোট ডিউলি অ্যাড্রেস টু এ। তাহলে বিয়ের দায়িত্ব কি এখন? সে আমার জন্য আমার অ্যাড্রেসে ঠিকভাবে প্রপারলি সেই 100 টাকা যখন ডাকে পৌঁছে দেবে, ডাকে পাঠিয়ে দেবে, সেই মুহূর্ত থেকেই ধরে নেওয়া হবে তার দায়িত্ব শেষ, তার ঋণ পরিশোধ হয়ে গেছে তার দিক থেকে। আমি পাচ্ছি কি পাচ্ছি না বা কখন পাচ্ছি সেটি কিন্তু আলাদা বিষয়, কিন্তু আমি না পেলেও সেখানে কিন্তু বিয়ের আর কোনো দায়িত্ব থাকবে না, তার দিক থেকে পারফরমেন্স হয়ে গেছে ধরে নেওয়া হবে, যখনই সে আমি যে ম্যানারে বলেছি সেই ম্যানারে পারফর্ম করে ফেলেছে। তারপর পারফরমেন্স অফ রিসিপ্রোকাল প্রমিসেস, অর্থাৎ আমরা যেটা বললাম রিসিপ্রোকাল প্রমিস, অর্থাৎ মানে পারস্পরিক প্রমিস। আমি প্রমিস করছি তোমাকে টাকা দেবো, তুমি প্রমিস করছো আমাকে পণ্য দেবে। When a contract consists of reciprocal promises to be simultaneously performed, এমন যদি হয় যে একই সাথে করতে বলা হচ্ছে, আমিও টাকা দেবো তুমি পণ্য দেবে, আমি এক হাতে টাকা দিয়ে এক হাতে পণ্য দেবো, এরকম এক্স্যাক্টলি না, কিন্তু সময়টা একই সাথে হতে হবে। No promisor need perform his promise unless the promisee is ready and willing to perform his reciprocal promise. যদি এমন হয় যে একই সাথে করতে হবে একই সাথে, সেক্ষেত্রে কিন্তু যদি অন্য পক্ষ করতে রাজি না থাকে বা তখন না দেয়, আমিও তখন দিতে বাধ্য না। Illustration: A and B contract that A shall deliver goods to B to be paid for by B on delivery. এ বলে আমি পণ্য দেবো, তুমি টাকা দেবে একই সাথে। A did not deliver the goods unless B is ready and willing to pay for the goods on delivery. যে যখন পণ্য দেবো তখন তুমি টাকা দেবে, কিন্তু এখন এমন যদি হয় যে তুমি বলছো তুমি টাকা যখন দিতে পারবে না, তাহলে কিন্তু পণ্য দিতে বাধ্য না। B did not pay for the goods unless A is ready and willing to deliver them on payment. আবার আমি যদি পণ্য তখন দিতে না পারি, তুমি তো টাকা দিতে বাধ্য না, তখনই হতে হবে একই সাথে। A and B contract that A shall deliver goods to B at a price to be paid by installments. The first installment is to be paid on delivery. চুক্তি করলাম যে হ্যাঁ তুমি কিস্তিতে শোধ করবে, কিন্তু প্রথম কিস্তি দিতে হবে কখন? যখন আমি পণ্যটি দিচ্ছি সেই সময়। কিস্তিতে ফ্রিজ কিনছে, কিন্তু আমি ফ্রিজটি যখন ডেলিভার দিব সেই সময় তোমাকে প্রথম কিস্তির টাকা দিতে হবে। এ ডি নট ডেলিভার আনলেস বি ইজ রেডি। কিন্তু তুমি যদি বলো না আমি প্রথম কিস্তির টাকা এখন দিতে পারবো না, পরে দেবো, তাহলে কিন্তু আমি তখন ডেলিভার দিতে বাধ্য না। আবার এমন যদি হয় যে আমি বললাম এখন কিস্তির টাকা দাও, কিন্তু আমি এখন ডেলিভারি দিতে পারবো না, পরে দেবো, তাহলেও কিন্তু হবে না। যেহেতু সাইমালটেনিয়াসলি হওয়ার কথা, সেক্ষেত্রে যখন আমি ডেলিভার দেবো তখনই তোমার প্রথম কিস্তি টাকা দিতে হবে। আচ্ছা, আবার কীরকম হতে পারে? যেখানে বলা আছে, স্পেসিফাই করা আছে যে এই পক্ষ কাজ আগে করবে, ওই পক্ষ কাজ পরে করবে, সেভাবে করতে হবে। আর যদি কিছু বলা না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের ব্যবসাতে যেভাবে করতে হয়, অর্থাৎ দেখা গেলো এই ধরনের ব্যবসাতে আগে হচ্ছে টাকাটা দেয়, অ্যাডভান্স করে, তারপর কাজটি করে, তাহলে কিন্তু সেখানে সেভাবেই করতে হবে। অর্থাৎ আগে তাকে টাকা দিতে হবে, যতক্ষণ সে টাকা দিচ্ছে, অ্যাডভান্স করছে, ততক্ষণ অন্যজন কাজ করতে বাধ্য না। আবার এমন হতে পারে যেখানে ঠিক করে নেওয়া আছে, পরস্পর ঠিক করে নিলাম যে আমি আগে টাকা দেবো, পরে তুমি গাড়ি দেবে, তাহলে কিন্তু আমার কাছে না করা পর্যন্ত সেই গাড়ি দিতে বাধ্য না। এভাবে হচ্ছে, অর্থাৎ পারফরমেন্সের সময় কীভাবে নির্ধারণ হবে, কোন স্থানে করতে হবে, কোন ম্যানারে করতে হবে, কোনভাবে, অর্থাৎ মানে অর্ডারটা কী হবে, কে আগে করবে, এইসব কিছু আমরা দেখলাম। এই ছিল যেটি চুক্তি কীভাবে পারফর্ম করতে হয়। এছাড়া আমরা অন্য ক্লাসে আরও দেখছি যে চুক্তি ভায়োলেট হলে কী হবে, চুক্তি ভঙ্গ করলে কী হবে, কীরকম ক্ষতিপূরণ পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। এই ছিল কন্ট্রাক্ট অ্যাক্ট বা চুক্তি আইনের আগাগোড়া। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অনুরোধ রইল, এবং কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।